আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো এইচএসসি এক্সাম 2025 এমসিকিউ 16। দেখো, আজকে আমরা আলোচনা করব এই যে যশোর বোর্ডের 2023 সালের যে এমসিকিউ গুলো ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে কি বলছে সেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি। এক নম্বরে বলছে যে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল। কিসের মতো? রক্ত জবা। এই যে রক্ত জবা। ওকে, তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 2-3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকে কি বলছে? ওকে, দেখো নিচের উদ্দীপকটি পড়ে 2 ও 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। রাইট, তাহলে দেখো আমরা উদ্দীপকটা একটু পড়ি। দেখো এখানে কি বলছে, অন্যায়ের কাছে নত নয় শির, ভয়ে কাঁদে কাপুরুষ, লড়ে যায় বীর। লড়ে যার বীর। ওকে, দেখো এখানে কি বলছে 2 নম্বরে, উদ্দীপকে বীরের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? কোন চরিত্রের মিল রয়েছে? এই যে মোহনলাল। মোহনলাল এই চরিত্রের মিল রয়েছে। এবার 3 নাম্বারটা দেখো। 3 নম্বরে কি বলছে, উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকে ফুটে ওঠা দিকটি হলো, উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকে ফুটে ওঠা দিকটি কি? দিকটি হলো ক নাম্বার? এই যে 1 এবং 2। 1 এবং 2। তারপর দেখো আবার কি বলছে, নিচের উদ্দীপকটি পড়ে 4 এবং 5 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা উদ্দীপকটি পড়ি। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ওকে, দেখো এই উদ্দীপকটা আমরা পড়লাম। এবার দেখো এই উদ্দীপক থেকে 4 এবং 5 নাম্বার কোশ্চেনের আনসার করতে হবে। তাহলে উদ্দীপকের কি চরিত্রটি অপরিচিতা গল্পে কাকে প্রতিনিধিত্ব করে? কাকে প্রতিনিধিত্ব করে? এই যে অনুপমকে প্রতিনিধিত্ব করে। অনুপমকে প্রতিনিধিত্ব করে। তারপর 5 নাম্বারটা দেখো, উদ্দীপকে অপরিচিতা গল্পের যেই দিকটি প্রকাশিত হয়েছে, উদ্দীপকে অপরিচিতা গল্পের যেই দিকটি প্রকাশিত হয়েছে, কোনটি প্রকাশিত হয়েছে? অপ্রাপ্তি বেদনা। এই যে অপ্রাপ্তি বেদনা। তারপর দেখো 6 নাম্বার। 6 নাম্বারে কি বলছে, নিজেকে তার হ্যাসরা নোংরা নর্দমার মতো লাগে, কার সম্পর্কে বলা হয়েছে? কার সম্পর্কে বলা হয়েছে? এই যে আল্লাদি সম্পর্কে বলা হয়েছে। তারপর 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারে কি বলছে? 7 নাম্বারে বলছে ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে বুঝিয়েছেন কি? শহীদ মিনার। এই যে শহীদ মিনার। ওকে, তারপর 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এটা হচ্ছিল এই যে বনফুল। ওকে, 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারে কি বলছে? 9 নাম্বারে বলছে মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? কি? মানবিক বাগান বলতে মানবীয় জগৎকে বোঝানো হয়েছে। এই যে মানবীয় জগৎকে বোঝানো হয়েছে। 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে বলছে ইহা আর একটি শক্তি। ইহা আর একটি শক্তি উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে? কোন শক্তির কথা বলা হয়েছে? এই যে ভালোবাসা শক্তির কথা বলা হয়েছে। 11 নাম্বারটা দেখো, আমার প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার নিষ্ক্রিয়তার ফল কি? পরাধীনতা। এই যে পরাধীনতা, এটা রাইট। তারপর দেখো আবার উদ্দীপক আছে। এখানে কি বলছে, নিচের উদ্দীপকটি পড়ে 12 এবং 13 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে হবে। ওকে, নিজের উদ্দীপকটি পড়ে 12 এবং 13 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে হবে। তাহলে আমরা উদ্দীপকটা পড়ি। দেখো উদ্দীপকে কি বলছে, ঢাকার নবাব সলিমুল্লাহ তার জনকল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তার দেওয়া জমিতে 1902 সালে ঢাকা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয়। ঢাকা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয়। তারপরে কি আছে, যে ইতিম শিশুদের লেখাপড়া নিশ্চিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ মুসলিম ইতিমখানা। নবাব সলিমুল্লাহ মুসলিম ইতিমখানা। ওকে, কত সালে? 1902 সালে। তাহলে দেখো 12 নম্বর প্রশ্নে কি বলছে, উদ্দীপকের বক্তব্য তোমার পাঠ্যের কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? কোন রচনার সঙ্গে? মানব কল্যাণ।
এই যে মানব কল্যাণ। তারপরে দেখো উক্ত সাদৃশ্যের কারণ কি, 12 নাম্বার 13 নাম্বারটা, উক্ত সাদৃশ্যের কারণ কি, 1 2 3 অর্থাৎ তিনটাই। দেখো তারপরে কি বলছে 14 নম্বরে কি বলছে, 14 নম্বরে বলছে 52 দিনগুলো রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 14 নম্বরে বলছে কোন গ্রন্থ থেকে, অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী। এবার 15 নাম্বারটা দেখো, 15 নম্বরে কি বলছে, বিপদের মুখে 18 বছর বয়স কেমন, বিপদের মুখে 18 বছর বয়স কেমন, অগ্রণী, এই যে অগ্রণী। তারপর দেখো আবার উদ্দীপক আছে, দেখো উদ্দীপকটি পড়ে 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা উদ্দীপকটা পড়ি। বাংলার মানুষ বারবার অত্যাচারিত হয়েছে ঠিকই, কিন্তু প্রতিবারই কি শোষক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এভাবে সে নির্মাণ করেছে তাদের গৌরবোজ্জ্বল জীবন গাথা। দেখো বাংলার মানুষ বারবারই কি করেছে, ও অন্যায় অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেখো 16 নম্বরে কি বলছে, উদ্দীপকটি তোমার পাঠের কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কোন কবিতার সঙ্গে, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার সঙ্গে। তারপর দেখো 17 নম্বর, 17 নম্বরে কি বলছে, উদ্দীপক এবং উক্ত সাদৃশ্যপূর্ণ কবিতাটির উপজীব্য বিষয় হলো, উপজীব্য বিষয় কি 1 2 3, এই যে ঘ নাম্বারটা। তারপর দেখো 18 নম্বরে কি বলছে, 18 নম্বরে বলছে যে ধলা মিয়াকে আউয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিলেন কে, ধলা পীরের কাছে আউয়ালপুরের পীরের কাছে ধলা মিয়াকে কে আউয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিলেন, এই যে খালেক ব্যাপারী। তারপর দেখো নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন, নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন, পুনরায় যুদ্ধ করতে, পুনরায় যুদ্ধ করতে। আবার দেখো উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 20 এবং 21 নম্বর কোশ্চেনের আনসার করতে হবে। তাহলে দেখো আমরা উদ্দীপকটি পড়ি, দেখো কি বলছে, কি করিমন বাতের ব্যথায় জর্জরিত, তারপর ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামে পীরের কাছে পাঠায় পানি পড়া আনতে, লোক বিশ্বাস কামেল পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে। দেখো এটা আমরা উদ্দীপকটা পড়লাম, এবার দেখো উদ্দীপক থেকে কিছু কোশ্চেন দিচ্ছে। উদ্দীপকে করিমন লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, এই যে আমেনা বিবির সাথে, কার সাথে, আমেনা বিবির সাথে। তারপর দেখো 21 নম্বরে, উদ্দীপকে লাল সালু উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে, কোন দিকটি ফুটে উঠেছে, 1 2 3 তিনটাই। তারপর দেখো 22 নম্বর, 22 নম্বরে কি বলছে, তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, কাকে, এই যে শীতকে। তারপর দেখো দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে, দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে। কত নাম্বার এটা, দেখো 23 নাম্বার, 23 নাম্বারটা একটু ভালো করে দেখো, বোঝাপড়া কোথায়, কিসের সাথে সাদৃশ্য রয়েছে, এই যে বোঝাপড়া। তারপর 24 নাম্বারটা দেখো, 24 নাম্বারে কি বলছে, রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা শুরু করেছে, বাংলা বলা ছেড়েছে। দেখো রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে, কে, সেটা হলো এই যে ইসহাক মিয়া, ইসহাক মিয়া। তারপর দেখো 25 সোনার তরী কবিতায় কি, 25-এ কি বলছে, সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে, ঘন বর্ষা বলতে এই যে প্রবল বর্ষণ বলতে বোঝানো হয়েছে, রাইট। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 26 এবং 27 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে বলছে। তাহলে আমরা সাথে এই উদ্দীপকটা পড়ি, দেখো কি বলছে, মাগো ওরা বলে সব কথা কেড়ে নিবে, তা কি সবা কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। দেখো 26 নাম্বার উদ্দীপক থেকে কোশ্চেন করছে, উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ, 1952 সালের ভাষা আন্দোলন। ওকে, তারপর দেখো 27 নাম্বার, উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন ভাব প্রকাশিত পায়, এই যে ভাষা প্রীতি, ভাষা প্রীতি। তারপর 28 নাম্বারটা দেখো, 28 নাম্বারে কি বলছে, 28 নাম্বারে বলছে মোম একে হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ তুর্য, চরণটি প্রকাশ পেয়েছে, চরণটি কি প্রকাশ পেয়েছে, চরণটি প্রকাশে প্রেম ও দ্রোহ, প্রেম ও দহ অর্থাৎ ভালোবাসা এবং আগুন,
যেটা। তারপর এটা দেখো, মানব কল্যাণ প্রবন্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়েছে? কোন গ্রন্থে সংকলিত হয়েছে? এই যে মানবতন্ত্র, এই যে মানবতন্ত্র। ওকে, তারপর দেখো সর্বশেষ 30 নাম্বার। 30 নাম্বারে কি বলছে? কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903 সালে। ওকে, দেখো এই যে এই নৈবিত্তিক গুলো বা এমসিকিউ গুলো আমি তোমাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্যটা কি জানো? এগুলো যদি তোমরা যদি ভালোভাবে যদি একটু দেখো, ফান্ডামেন্টাল হিসেবে যদি দেখো, তাহলে তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করা অনেক সহজ হবে এবং কোশ্চেনের প্যাটার্ন গুলো কি হবে এবং 2025 সালে এমসিকিউ কিভাবে আসতে পারে সেগুলো সম্পর্কে সাম্যক একটা ধারণা পাবে। আর এই ধারণাটা তুমি যদি তোমার নিজের ভিতরে যদি গ্রো করতে পারো, তাহলে তোমার কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এবং তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, তোমাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য খুবই সহায়ক হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।